হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করছেন মানি হাইস্টের মতো নতুন কোনো একটা সিরিজ এক্সপ্লেন করতে, আর তাই আজকে আমি নিয়ে এসেছি নেটফ্লিক্সের টপ রেটেড সিরিজ লুপিন, যেখানে আমরা একজন মাস্টারমাইন্ড চোরের কাহিনী শুনব, যে একজন সাধারণ ক্লিনার সেজে প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামের হাইটেক সিকিউরিটিকে ফাঁকি দিয়ে সবার চোখের সামনে থেকে চুরি করে নেয় কয়েকশো কোটি টাকা দামের একটা নেকলেস। কিন্তু এই ঘটনা শুধু চুরিতেই থেমে থাকে না, বরং এই নেকলেসকে কেন্দ্র করে বেরিয়ে আসতে থাকে একের পর এক অজানা সত্য। সত্যের যত গভীরে যাওয়া হয় ততই মনে হতে থাকে এরপরে কি হবে। তাই এই ভিডিওতে আপনারা মাত্র 10,000 লাইক কমপ্লিট করে দিলে এর পরবর্তী 2টা সিজনও খুব দ্রুতই নিয়ে আসবো। তাই ধূপধাপ একটা করে লাইক দিয়ে চলুন লুপিনের কাহিনীতে ডুব দেই। এপিসোডের শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার অ্যাসেনকে দেখতে পাই। সে প্যারিসের লুভর মিউজিয়ামে অস্থায়ী ভিত্তিতে ক্লিনারের কাজ করে। দিনে দর্শনার্থীরা ঘুরে ফিরে চলে গেলে রাতে সে মিউজিয়াম পরিষ্কার করতে আসে। এতে সে মিউজিয়ামে থাকা মূল্যবান অ্যান্টিকগুলোকে খুব কাছ থেকেই দেখার সুযোগ পায়। অন্যান্য দিনের মতো আজকেও মিউজিয়াম পরিষ্কার করতে গিয়ে একটা মুক্তা বসানো হারের দিকে তাকিয়ে তার চোখ আটকে যায়। পাশ থেকে একজন সহকর্মী বলে উঠে, এটা রানীর হার, আগামী সপ্তাহে এটা নিলামে তোলা হবে। এই হারটার এত বেশি দাম যে তারা 1000 বছরের বেতনের টাকা দিয়েও এটা কিনতে পারবে না। যাই হোক, সময় কম থাকায় অ্যাসেন নিজের কাজে ফিরে যায়। তো পরের দিন সে তার স্ত্রী ক্লেয়ারের সাথে দেখা করে এবং ছেলের ভরণপোষণ বাবদ কিছু টাকা দেয়। অ্যাসেন আর তার স্ত্রী কোনো একটা কারণে আলাদা থাকে। অ্যাসেন ক্লেয়ারকে বলে সে তার ছেলের সাথে দেখা করতে চায়। ক্লেয়ার তখন জানায় সে শনিবার 8টার সময় চাইলে ছেলের সাথে দেখা করতে পারে। ক্লেয়ার ছেলের সাথে দেখা করার পারমিশন দেওয়ায় অ্যাসেন বেশ খুশি হয়। এরপরে সে একটা ফ্ল্যাটে ভিনসেন্ট নামের একজনের সাথে দেখা করতে যায়। অ্যাসেন তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সেটা সে সময় মতো ফেরত দিতে না পারায় অ্যাসেনকে দেখা মাত্রই ভিনসেন্ট তাকে মারতে শুরু করে। অ্যাসেনকে সে বিল্ডিং থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয়। তখন অ্যাসেন তাকে প্রপোজাল দেয় তার কাছে একটা আইডিয়া আছে যার মাধ্যমে তারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। এতে ভিনসেন্ট আর তার লোকেরা একটু নরম হলে অ্যাসেন তাদের জানায় সে যে মিউজিয়ামে কাজ করে সেখানে রানী মারিয়ার একটা মহামূল্যবান হার রয়েছে, যেটা আগামী শুক্রবারে নিলামে তোলা হবে, আর সেই হারটা এখন তারা চুরি করবে। অ্যাসেন তাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় পুরো মিউজিয়ামে সিসি ক্যামেরা লাগানো থাকলেও পরিচ্ছন্নতা কর্মীদের লকার রুমে কোনো ক্যামেরা নেই, তাদের মিউজিয়ামে আসা যাওয়ার পথও আলাদা। তাছাড়া যারা উঁচু পর্যায়ের লোক তারা অ্যাসেনদের মতো ক্লিনারদের দিকে তেমন খেয়াল করে না। তাই অ্যাসেন সেখানে ভিনসেন্ট, কেভিন এবং রুডিকে ক্লিনার হিসেবে ভেতরে ঢুকিয়ে দিবে। ভিনসেন্ট আর কেভিন প্রথমেই গার্ডদেরকে মেরে তাদের ছদ্মবেশ নেবে, আর রুডি ভেতরে ঢুকে কন্ট্রোল রুমের ক্যামেরাগুলো বন্ধ করে দেবে। কন্ট্রোল রুমের ক্যামেরা বন্ধ হয়ে গেলে পুলিশের কাছে অ্যালার্ট চলে যাবে, আর তারা 7 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। তাই তাদেরকেও এই 7 মিনিটের মধ্যেই কাজ সেরে পালাতে হবে। এই জন্য তারা বাইরে একটা গাড়িও দাঁড় করিয়ে রাখবে, যাতে সহজেই তারা পালাতে পারে। তো প্ল্যান ঠিকঠাক করার পরে তারা শুক্রবারের জন্য অপেক্ষা করতে থাকে। শুক্রবারে আনুষ্ঠানিকভাবে নিলামের আয়োজন শুরু হয়। দেশ বিদেশের অনেক ধনী ব্যক্তিরা হারটা কেনার জন্য আসে। তাদের মধ্যে ছদ্মবেশে মিস্টার পল নামের একটা নকল আইডি কার্ড বানিয়ে অ্যাসনও সেখানে হারটা কিনতে যায়। অন্যদিকে ভিনসেন্ট, কেভিন এবং রুডিও ক্লিনারের বেশ ধরে ভিতরে ঢুকে পড়ে। কেউই তাদেরকে সন্দেহ করে না। প্ল্যান অনুযায়ী ভিনসেন্ট আর কেভিন দুজন গার্ডকে মেরে অবস্থান নিয়ে নেয় এবং রুডিকে গ্রিন সিগন্যাল দেয়। তখন রুডি কন্ট্রোল রুমে গিয়ে অপারেটরকে মেরে সব সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। তারপরে অ্যাসেনকে মেসেজ করে সেটা জানিয়ে দেয়। ততক্ষণে হারটার সর্বোচ্চ দাম 42 মিলিয়নে উঠে গিয়েছিল, আর সেই দামটা অ্যাসেনই বলেছিল। তবুও সে সময় বাঁচানোর জন্য আবারও 60 মিলিয়ন দাম হাঁকিয়ে দেয়, যাতে আর কেউ হারের দাম বলার সাহস না পায়। অ্যাসেন হারের দাম প্রায় দ্বিগুণ বলার পরেও কেউ তাকে সন্দেহ করে না, কারণ ফেক প্রোফাইলে সে তার মোট সম্পত্তি 576 মিলিয়ন লিখে রেখেছিল। যাই হোক, ইতিমধ্যেই 2 মিনিট পার হয়ে গেলে রুডি দ্রুত বাইরে রাখা গাড়িতে উঠে বসে, আর অ্যাসেন নিলাম কর্তৃপক্ষের সাথে ভল্ট রুমে যায়। সেখানে আগে থেকেই ভিনসেন্ট আর কেভিন গার্ডের ছদ্মবেশে ডিউটি দিচ্ছিল। নিলামকারী অ্যাসেনকে বলে পুরো পেমেন্ট করার পরেই সে হারটা পাবে। উত্তরে অ্যাসেন বলে সে পেমেন্ট করার আগে হারটা একবার হাতে নিয়ে দেখতে চায়, কেননা এটার পেছনে তো সে অনেক টাকা খরচ করছে। নিলামকারীও তাই ভল্টের লক খুলে অ্যাসেনকে হারটা দেখতে দেয়। অ্যাসেন হারটা হাতে নিতেই ভিনসেন্ট আর কেভিন তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা দুজনে অ্যাসেন সহ সেখানে উপস্থিত বাকি 2 অথরিটিকে হাত পা বেঁধে রেখে হারটা নিয়ে পালিয়ে যায়। আসলে ভিনসেন্টরা প্ল্যান করেছিল অ্যাসেনকে ঠকিয়ে নিজেরাই হারটা ঝেড়ে দিবে, কিন্তু তাদের সেই আশা পূরণ হয় না। দ্রুত গাড়ি চালাতে গিয়ে তারা অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং ফাইনালি ধরা পড়ে যায়, আর পুলিশও হারটা উদ্ধার করে। এদিকে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের ক্যাপ্টেন মিউজিয়ামে এসে অ্যাসেনকে জিজ্ঞাসাবাদ করে, কারণ অ্যাসেনের কোম্পানির নাম সে আগে কখনো শোনেনি, তাই তার একটু সন্দেহ হচ্ছিল। তবে অথরিটি তখন অ্যাসেনের পক্ষ নিয়ে বলে সে তো হারটা প্রোটেক্ট করার চেষ্টা করেছিল।
এরই মধ্যে আবার ক্যাপ্টেনের কাছে ফোন আসে যে অপরাধীরা ধরা পড়েছে এবং হারও উদ্ধার হয়েছে। তাই ক্যাপ্টেন হারটা ল্যাবে পাঠিয়ে আসল কিনা টেস্ট করতে বলে, আর অ্যাসেনকেও সন্দেহ করার কোনো কারণ না পেয়ে সাধারণ চেকিং করে ছেড়ে দেয়। তো অ্যাসেন সেখান থেকে বের হয়ে যায় এবং রাতে ক্লিনার হয়ে আবারও মিউজিয়ামে ফিরে আসে। এরপরে সে ক্লিনিং শেষ করে ডাস্টবিনের ময়লা সংগ্রহ করে বাইরে আসে এবং ময়লার মধ্য থেকে আসল হারটা বের করে সেটা নিয়ে হাসতে হাসতে চলে যায়। আসলে গতরাতে ভিনসেন্ট আর কেভিন যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে তখন অ্যাসেন তার পকেটে থাকা নকল হারের সাথে আসল হারটা বদলে নেয়, আর আসল হারটা মিউজিয়ামের একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, যাতে পরে ক্লিনিংয়ের সময় এসে সে হারটা সংগ্রহ করে নিতে পারে। একেবারে পারফেক্ট প্ল্যান, তাই না? কিন্তু এই প্ল্যানটা সে একদিনে করেনি, বরং সে গত 25 বছর ধরে এই হারটা পাওয়ার জন্য প্ল্যান করছিল। কিন্তু কেন? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 25 বছর আগে। তখন অ্যাসেনের বাবা বাবাকার পেলিগ্রিনি ফ্যামিলিতে ড্রাইভারির চাকরি করত, আর রানীর এই হারটা পেলিগ্রিনি ফ্যামিলিরই সম্পত্তি ছিল। যাই হোক, অ্যাসেনের বাবা অত্যন্ত সৎ এবং প্রভুভক্তির সাথেই নিজের দায়িত্ব পালন করত। তো একদিন মিসেস পেলিগ্রিনি অ্যাসেনের বাবাকে বলে তাদের হোম লাইব্রেরিতে অনেক বই আছে, তিনি চাইলে পড়ার জন্য বই নিয়ে যেতে পারেন। অ্যাসেনের বাবা তাই অ্যাসেনের জন্য আর্সেন লুপা নামের একটা বই নিয়ে যায়, আর এর কিছুদিন পরেই মিস্টার পেলিগ্রিনি অ্যাসেনের বাবার নামে হার চুরির অভিযোগ আনেন, ফলে মিথ্যা অভিযোগে তাকে জেলে যেতে হয়। এরপরে ছোট্ট অ্যাসেন একদিন জেলে বাবার সাথে দেখা করতে গিয়ে দেখে তিনি অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর সেখান থেকেই মূলত অ্যাসেনের এই হারটা পাওয়ার অদ্ভুত এক জেদ চাপে। সে 25 বছর অপেক্ষা করার পর গত এক সপ্তাহ আগে নিউজে জানতে পেরেছিল যে এই হারটা উদ্ধার করা হয়েছে এবং সেটা এখন লুভার মিউজিয়ামে রাখা আছে, আর সপ্তাহখানেক পরে হারটা নিলামে তোলা হবে। তাই অ্যাসেন প্ল্যান করে মিউজিয়ামে ক্লিনারের চাকরি নেয় এবং সেই সাথে সে নিজের ভুয়া বিজনেস প্রোফাইল তৈরি করে। এমনকি ভিনসেন্টের কাছ থেকে টাকা ধার নেওয়া তার প্ল্যানেরই অংশ ছিল। মূলত সে তাদের হেল্প পাওয়ার জন্যই টাকা ধারের বাহানা করেছিল। আর সবশেষে অ্যাসেন নিলামের আগে তার বন্ধু বেঞ্জামিনের কাছ থেকে হুবহু দেখতে একটা নকল হার বানিয়ে নেয়, আর এভাবেই একটা পারফেক্ট প্ল্যানিংয়ের মাধ্যমে অবশেষে হারটা তার হাতে এসে পৌঁছায়। যাই হোক, ততক্ষণে এই কেসের আরেকজন ইনচার্জ ইন্সপেক্টর ইউসেফকে ল্যাব থেকে ফোন করে জানানো হয় যে তাদের উদ্ধার করা হারটা নকল। এটা শুনে সে বিচলিত হয়ে পড়ে এবং তার চোখ পড়ে ডেস্কে থাকা আর্সেন লুপিনের একটা বইয়ের দিকে, কারণ এই বইয়ের ঘটনার মতো করেই গতরাতে চুরিটা হয়েছে। সে বুঝতে পারে চোর নিশ্চয়ই আর্সেন লুপিন থেকেই অনুপ্রাণিত। এদিকে সিন শিফট হয়ে অ্যাসেনকে দেখা যায়। পরের দিন যেহেতু শনিবার ছিল, তাই আজকে তার ছেলের সাথে দেখা করার কথা ছিল, তাই সে ছেলের সাথে দেখা করে এবং তাকে নিয়ে ঘুরতে বের হয়। অ্যাসেন ছেলেকে আর্সেন লুপিনের সেই বইটা দেয় যেটা তার বাবা তাকে 25 বছর আগে দিয়েছিল। মূলত এই বইটাই অ্যাসেনের জীবনকে বদলে দিয়েছিল। তো এপিসোড 1 শেষ হয়ে এপিসোড 2তে দেখা যায় অ্যাসেন হারটার ব্যাপারে তার বন্ধু বেঞ্জামিনের সাথে কথা বলছিল। বেঞ্জামিন হারটা টেস্ট করার পরে জানায় হারটার ব্যাপারে পেলিগ্রিনি ফ্যামিলি মিথ্যা বলেছিল। তারা বলেছিল 25 বছর আগে এই হারটা চুরির পরে এটার ডায়মন্ডগুলো নাকি 7টা দেশে বিক্রি হয়ে যায়। তখন সেই সব দেশ থেকে সেগুলো উদ্ধার করে এনে তারা আবার সেই ডায়মন্ডগুলোকে জোড়া দিয়েছে, কিন্তু হারটা চেক করার পরে এমন কিছুই দেখা যায়নি। হারটা প্রথম থেকে একই রকম আছে, কোনো ডায়মন্ডে একটা দাগ পর্যন্ত নেই। এটা শুনে অ্যাসেন নিশ্চিত হয়ে যায় এই হারটা কখনো চুরিই হয়নি, তার মানে 25 বছর আগে তার বাবাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল। অ্যাসেন তখন বেঞ্জামিনকে বলে হারটার সবগুলো ডায়মন্ড খুলে ফেলার জন্য। এরপরে অ্যাসেন মিসেস পেলিগ্রিনিকে একটা চিঠি পাঠায় তার সাথে দেখা করার জন্য। সে চিঠির সাথে একটা ডায়মন্ডও প্রমাণ হিসেবে পাঠায়। চিঠিতে দেখা করার লোকেশন, ডেট, টাইম সব লেখা ছিল, তাই সেই মোতাবেক মিসেস পেলিগ্রিনি তার সাথে দেখা করতে যায়। অ্যাসেন পিজা ডেলিভারি বয়ের ছদ্মবেশে মিসেস পেলিগ্রিনির সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে সে তার বাবাকে কেন চুরির দায়ে ফাঁসিয়েছিল। মিসেস পেলিগ্রিনি এখানে পুলিশ প্রোটেকশন এবং বুকে একটা স্পাই ক্যামেরা আর হেয়ারিং মেশিন লাগিয়ে এনেছিল। অ্যাসেন সেটা বুঝতে পেরে স্পাই ক্যামেরাটা হাত দিয়ে ঢেকে দেয়। মিসেস পেলিগ্রিনি অ্যাসেনকে টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে বলে, কিন্তু অ্যাসেন এতে রাজি হয় না। সে তার বাবার সম্মান ফিরিয়ে দিতে চায়। এদিকে স্পাই ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় ছদ্মবেশে থাকা অফিসাররা তাদের দিকে এগিয়ে আসছিল। অ্যাসেন এটা বুঝতে পেরে দ্রুত তার সাইকেল নিয়ে পালাতে শুরু করে। পুলিশও তার পেছনে ধাওয়া করে, কিন্তু এরই মধ্যে সেখানে আরও কয়েকজন পিজা ডেলিভারি বয় চলে আসলে পুলিশ কনফিউজড হয়ে যায়। তারা অ্যাসেন সন্দেহে একজন ভুল ডেলিভারি বয়কে আটকায়, আর সেই সুযোগে অ্যাসেন ড্রেস চেঞ্জ করে চলে যায়। আসলে মিসেস পেলিগ্রিনির সাথে দেখা করার আগে এখানকার লোকেশন দিয়ে অ্যাসেনই এইসব পিজাগুলো অর্ডার করেছিল, যাতে সে পালানোর সুযোগ পায়। একদম যেন মানি হেস্টের প্রফেসরের একটা ভাইব পাওয়া যাচ্ছে, তাই না? যাই হোক, অ্যাসেন বাড়ি ফিরে তার বাবার মৃত্যুর আগে জেল থেকে লেখা একটা চিঠি বের করে। চিঠিতে তার বাবা শেষ লাইনে লিখেছে আসল সত্যি লাইব্রেরিতে পাওয়া যাবে, কিন্তু তার বাবা লাইব্রেরি বানানটা ইচ্ছাকৃতভাবে ভুল লিখেছিল। আসলে উনি বানানের ব্যাপারে খুব সেন্সিটিভ ছিলেন, তাই অ্যাসেন বুঝে যায় এটা কোনো কোড ল্যাঙ্গুয়েজ।
সে সারা রাত ধরে অ্যানালাইসিস করে একটা নাম বের করতে পারে, আর সেটা হলো ইটিএন কোমেট। এই লোকটা আগে একটা লাইব্রেরিতে কাজ করত, আর সে জেলে তার বাবার পাশের সেলেই থাকত। লোকটা এখনো জেলেই আছে। হয়তো লোকটা এসএনের বাবার ব্যাপারে কিছু জানে, তাই এসএন তার সাথে দেখা করতে চায়। কিন্তু লোকটা অসুস্থ হওয়ায় সে দেখা করার সুযোগ পায় না। তবে এসএনও নাছোড়বান্দা, সে জেলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মূলত রিসেন্টলি এসএনের মামাতো ভাই একটা কেসে জেলে গিয়েছিল। সে দেখতে একদম তার যমজ ভাইয়ের মতো। এসএন তাই তার সাথে দেখা করতে যায় এবং তার সাথে নিজেকে বদলে সে জেলের ভিতর চলে যায়, আর তার মামাতো ভাই এসএন সেজে বাইরে বেরিয়ে আসে। জেলে ঢুকে এসএন কোমেটের সেলে গিয়ে জানতে পারে সে এখানে নেই, সে জেলের হসপিটালে ভর্তি আছে। তাই এসএন বুদ্ধি করে জেলের দুজন কয়েদির সাথে গ্যাঞ্জাম পাকিয়ে দেয়, আর তারাও এসএনের পেটে ব্রাশ ঢুকিয়ে দেয়। ফলে এসএনকে তখন হাসপাতালে ভর্তি করা হয়। তো এই সুযোগে সে এবার কোমেটের সাথে দেখা করে এবং নিজের পরিচয় দেয়। কোমেট জানায় এসএনের বাবা তার কাছে একটা বই রেখেছিল, আর বলেছিল কেউ যদি তার খোঁজে এখানে আসে তাহলে কোমেট যেন তাকে বইটা দেয় এবং বলে যে সব উত্তর এই বইয়ের ভেতরেই আছে। এসএন তাই সেই রাতেই আবার গার্ডদের ঘুষ দিয়ে কোমেটের সেলে চলে যায় এবং আর্সেন লুপা সিরিজের আরেকটা বই সেখানে খুঁজে পায়। নিজের সেলে ফিরে এসে এসএন বইটা খুলে দেখে যে তার বাবা চা দিয়ে বইয়ের কিছু কিছু শব্দ মার্ক করে রেখেছে। এসএন শব্দগুলো একত্রিত করে দেখে তার বাবা বলতে চেয়েছে আমি নির্দোষ, অ্যানি পেলিগ্রিনি আমাকে ফাঁসিয়েছে। এটা জানার পরেই এসএনের অ্যানির উপরে ক্ষোভ জন্মে যায়, কিন্তু প্রতিশোধ নিতে হলে তো এখন তাকে জেলের বাইরে বের হতে হবে। এই জন্য সে একটা প্ল্যান খাটায়। সে ওই বইয়ের নায়ক আর্সেন লুপিনের টেকনিকে গলায় ফাঁস দেয়, ফলে সবাই ধরে নেয় সে মারা গিয়েছে। তাই অ্যাম্বুলেন্সে করে এসএনের লাশ পোস্টমর্টেমে নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেই সুযোগে এসএন জেগে উঠে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপর এসএন অ্যানি পেলিগ্রিনি মানে সেই মিসেস পেলিগ্রিনির সাথে দেখা করে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যানি জানায় তাকে বলা হয়েছিল সে যেন বাবাকারকে মানে এসএনের বাবাকে দিয়ে কনফেশন পেপারে সাইন করায়, তাহলে বাবাকারকে কিছুদিন পরে ছাড়ানোর ব্যবস্থা করা হবে। তাই সে জেলে বাবাকারের সাথে দেখা করে তাকে দিয়ে কনফেশন পেপারে সাইন করিয়েছিল, কিন্তু সে জানতো না তার এবং বাবাকারের সাথে প্রতারণা করা হবে। অ্যানি এখানে এসএনকে গ্যাব্রিয়েল নামে সেই পুলিশ অফিসারের নাম জানায় যে সেই সময় বাবাকারের কেসটা তদন্ত করেছিল। এই অফিসারই মূলত বাবাকারের মৃত্যুর পেছনে দায়ী। এসএন তাই বাড়ি ফিরে গ্যাব্রিয়েলের ব্যাপারে সার্চ করে জানতে পারে সে এখন প্রমোশন পেয়ে পুলিশ কমিশনার হয়ে গিয়েছে। তো এপিসোড 2 শেষ হয়ে এপিসোড 3 এর শুরুতে আমরা কমিশনার গ্যাব্রিয়েলকে দেখতে পাই, যে তার পরিবারের সাথে খুব সুখী জীবনযাপন কাটাচ্ছে। তার স্ত্রীর সাথেও তার অত্যন্ত মধুর সম্পর্ক। অন্যদিকে এসএনকে দেখা যায় যে সিসি ক্যামেরার মাধ্যমে গ্যাব্রিয়েলের সব অ্যাক্টিভিটির উপর নজর রাখছিল। গ্যাব্রিয়েলের বাড়িতে কোনো এক সময় এসএন সিক্রেট ক্যামেরা লাগিয়ে রেখে এসেছিল, যেটার ব্যাপারে গ্যাব্রিয়েল জানেই না। যাই হোক, গ্যাব্রিয়েল অফিসে কাজ করছিল, এ সময় এসএন আইটি টেকনিশিয়ান পরিচয়ে তার সাথে দেখা করে আর তাকে বলে যে সে আইটি ডিপার্টমেন্ট থেকে কম্পিউটার চেকিং এর জন্য এসেছে, আর সে কম্পিউটার চেক করে তাতে পর্ন ভিডিও পেয়েছে। এটা শুনে গ্যাব্রিয়েল বেশ ক্ষেপে যায়, তবে এসএন স্বাভাবিকভাবে বলে উনি যেন এখনই ভিডিওগুলো ডিলিট করেন, তা না হলে সে অফিসিয়াল রিপোর্ট করতে বাধ্য হবে। এটা শুনে গ্যাব্রিয়েল রাগ করে তার সাথে কম্পিউটার ল্যাবের দিকেই যাচ্ছিল, আর তখনই একটা ফাঁকা ঘরে গ্যাব্রিয়েলকে ঢুকিয়ে এসএন তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। এসএন গ্যাব্রিয়েলের মোবাইলের সিমটা সেখানেই খুলে ভেঙে ফেলে দেয় এবং তাকে একটা বড় বাক্সতে ঢোকায়। এরপরে এসএন বাক্সটা বাইরে এনে একটা গাড়িতে তুলে গ্যাব্রিয়েলকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর গ্যাব্রিয়েলের যখন জ্ঞান ফেরে সে দেখে তাকে একটা চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে। এসএন এর সময় সরাসরি তার সামনে না এসে পাশের ঘর থেকে একটা ডিভাইসের মাধ্যমে নিজের কণ্ঠ চেঞ্জ করে গ্যাব্রিয়েলের সাথে কথা বলা শুরু করে। এসএন স্ক্রিনে তার বাবাকারের কিছু ফটো দেখিয়ে গ্যাব্রিয়েলকে জিজ্ঞেস করে সে ওনাকে চিনতে পেরেছে কিনা। গ্যাব্রিয়েল বাবাকারকে দেখে চিনতে পারে এবং তখন 25 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। গ্যাব্রিয়েল বাবাকারকে গ্রেফতারের পরে মিস্টার পেলিগ্রিনির সাথে দেখা করে। সে মিস্টার পেলিগ্রিনিকে জানায় বাবাকারের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সে সৎ এবং সাহায্যপরায়ণ মানুষ। তার মনে হয় না বাবাকার হারটা চুরি করেছে। গ্যাব্রিয়েল বরং মিস্টার পেলিগ্রিনির দিকে সন্দেহের তীর ছুড়ে দিয়ে বলে আপনি কিছুদিন আগেই ওই হারের ইন্স্যুরেন্সের টাকা বাড়িয়েছেন, তাই হারটা চুরি হওয়া মানে তো তাতে আপনারই বেশি লাভ। এরপর গ্যাব্রিয়েল সত্যিটা খুঁজে বের করবে জানিয়ে সেখান থেকে চলে যায়। তো সিন আবারও বর্তমানে ফিরে আসে। এসএন স্ক্রিনে তার বাবার তদন্ত, ময়নাতদন্ত এবং স্বীকারোক্তির রিপোর্টগুলো দেখায়, যার সবগুলোতে গ্যাব্রিয়েলের সাইন ছিল। এসএন তাকে জিজ্ঞেস করে সে তার বাবাকে মিথ্যা কেসে কেন ফাঁসালো। সে তো তদন্তে কোনো হারই খুঁজে পায়নি, তাহলে কিসের ভিত্তিতে তার বাবাকে শাস্তি দেওয়া হয়েছে, আর কেনই বা তার বাবাকে শাস্তি কম দেওয়ার নামে ওনার কাছ থেকে চুরির স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। গ্যাব্রিয়েল তখন কোনো কথার উত্তর দিতে না চাইলে এসএন তাকে তার ব্যাংক ডিটেলস এবং দুর্নীতির কিছু প্রমাণ দেখায়। তারপরে তাকে ব্ল্যাকমেইল করে বলে সে যদি সত্যি স্বীকার না করে তাহলে এসএন এগুলো তার স্ত্রীকে পাঠিয়ে দেবে।
আসলে গ্যাব্রিয়েলের স্ত্রী তাকে আদর্শ সৎ নিষ্ঠাবান মানুষ হিসেবে জানত, এই জন্যই অ্যাসেন এই পথটা বেছে নেয়। তবে গ্যাব্রিয়েল তার কথাকে গুরুত্ব না দিলে অ্যাসেন সত্যিই গ্যাব্রিয়েলের স্ত্রীকে ফোন দেয়। স্ত্রীর কথা শুনতে পেয়ে গ্যাব্রিয়েল এবার বেশ ঘাবড়ে যায় এবং স্বীকার করে যে সে মূলত ঘুষের বিনিময়ে এই কাজটা করেছে। তবে সে নিজের বিলাসিতার জন্য এসব করেনি, তার ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এসব করতে বাধ্য হয়েছে। অন্যদিকে দেখা যায় ডিটেকটিভ ব্রাঞ্চের সেই ক্যাপ্টেন বাবাকারের সেই কেস ফাইলটা নিয়ে বসেছিল। ফাইলে কমিশনার গ্যাব্রিয়েলের নামও লেখা ছিল। এ সময় একজন সহকর্মী এসে জানায় কমিশনার কিডন্যাপ হয়েছে। কমিশনারের কিডন্যাপ হওয়ার ঘটনায় থানায় শোরগোল পড়ে যায়। তারা সিসি ক্যামেরা ফুটেজ চেক করে অ্যাসেনকে দেখতে পায়, কিন্তু ভিডিও ক্লিয়ার ছিল না বলে তাকে শনাক্ত করা যায় না। তারা কমিশনারের মোবাইলটাও বন্ধ পায়। তবে ইন্সপেক্টর ইউসেফ জানায় কমিশনারের মোবাইলে সিম ছাড়াও একটা আলাদা চিপ লাগানো আছে। তাই তারা দ্রুত সেই চিপটা ট্র্যাক করে এবং গ্যাব্রিয়েলের সেই মোবাইলটার লোকেশন জানতে পারে। এরপর সাথে সাথে সবাই তাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অ্যাসেন এআই দিয়ে গ্যাব্রিয়েলের ডিপ ফেস বানিয়ে তাকে পুরো সত্যটা বলার জন্য ব্ল্যাকমেল করে। অ্যাসেন তাকে হুমকি দেয় সে যদি আসল সত্যিটা স্বীকার না করে তাহলে তাকে হাউন আঙ্কেল পরিচয় দিয়ে বাংলাদেশে এই ভিডিওটা ভাইরাল করে দেবে। এটা শুনে গ্যাব্রিয়েল ঘাবড়ে যায় এবং বলে যে বাবাকারের কেসের ব্যাপারে তার শুধু এতটুকুই জানা ছিল। সে অ্যাসেনকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সেই সাথে সে প্রতিশ্রুতিও দেয় অ্যাসেনের ব্যাপারে সে কাউকেই কিছু বলবে না। অ্যাসেন তখন বলে যদিও পুলিশের উপর বিশ্বাস করা ঠিক না, তবুও আমি তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিচ্ছি হাউন আঙ্কেল। যাই হোক, এদিকে পুলিশ অফিসাররা ট্র্যাক করা লোকেশনে গিয়ে সেই বাক্সটা খুঁজে পায়। তারা বাক্সটা খুলে দেখে সেখানে শুধু কমিশনারের মোবাইলটাই আছে। তারা তখন গাড়ির ড্রাইভারকে ধরলে ড্রাইভার জানায় তাকে উবারে বুক করা হয়েছিল। সে কিডন্যাপের ব্যাপারে কিছুই জানে না, তাকে শুধু বলা হয়েছিল সিটি হল থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে। এটা শুনে ইউসেফ বলে কমিশনারকে কিডন্যাপ করে নিশ্চয়ই সিটি হলেই রাখা হয়েছে, কারণ এটাই হলো আর্সেন লুপিনের টেকনিক। সে সবার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়ে একদম সবার নাগালের মধ্যেই নিজের কাজ সেরে কেটে পড়ে। ইউসেফ তাই ফোর্স নিয়ে সিটি হলে পৌঁছায়, আর তার ঠিক কয়েক সেকেন্ড আগেই অ্যাসেন সেখান থেকে বেরিয়ে যায়। তবে সিটি হলে ঢুকে কমিশনার গ্যাব্রিয়েলকে তারা সহি সালামতে উদ্ধার করে। পরের সিনে দেখা যায় ক্যাপ্টেন অফিসার সোফিয়ার সাথে কথা বলতে বলতে ব্যুরোতে ঢুকছিল। তারা এটা ভেবে পাচ্ছিল না কমিশনারকে 4 ঘন্টা আটকে রাখার পরেও সে কেন কিডন্যাপের ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না। তাছাড়া কিডন্যাপাররা তার কাছে কোনো কিছু দাবিও করেনি, তাই ব্যাপারটা তাদের কাছে অস্বাভাবিক লাগছিল। এ সময় ইউসেফ ক্যাপ্টেনকে ডেকে বলে সে একটা ক্লু পেয়েছে। সে জানায় হারের নিলামের দিন মিস্টার পল পরিচয়ে যে ব্যক্তি চুরি করেছিল সে আর কমিশনারকে অপহরণকারী ব্যক্তি মূলত একজনই। সেই সাথে সে এটাও বলে 25 বছর আগে যখন হারটা প্রথমবার হারিয়ে যায় সেই কেসের ইনচার্জও গ্যাব্রিয়েল ছিল। তাই সেই ঘটনার সাথে লাস্ট কিছুদিনের ঘটে যাওয়া ব্যাপারগুলো পুরোপুরি কানেক্টেড। অন্যদিকে তখন কমিশনার গ্যাব্রিয়েলকে দেখা যায় সে বাড়ি ফিরে সব স্পাই ক্যামেরাগুলো খুঁজে খুঁজে ডিস্ট্রয় করে দেয়। তারপরে সে গোসল করতে ঢুকলে সে সময় 25 বছর আগে একটা ফ্ল্যাশব্যাক সিন দেখা যায়। মূলত মিস্টার পেলিগ্রিনি গ্যাব্রিয়েলকে থ্রেট এবং প্রলোভন দেখিয়ে বাবাকারকে ফাঁসাতে বাধ্য করেছিল, কিন্তু সে জানতো না বাবাকার এই কারণে সুইসাইড করে নেবে। এত বছর পরেও ঘটনাটা নিয়ে সে বেশ অনুতপ্ত ফিল করছিল। গোসল শেষ করে বেরিয়ে এসে সে মিস্টার পেলিগ্রিনিকে ফোন দিয়ে বলে বাবাকারের ব্যাপারে আপনার সাথে জরুরি কথা আছে, মাঠে একজন নতুন খেলোয়াড় এসে গিয়েছে। এই বলে সে ফোনটা কেটে দেয়। এ সময় গ্যাব্রিয়েলের স্ত্রী বাড়িতে ফিরে আসে এবং তাকে অক্ষত দেখে আনন্দে জড়িয়ে ধরে। তখন হঠাৎ টেবিলে রাখা স্পিকারটা বেজে ওঠে। ফোনে এইমাত্র গ্যাব্রিয়েল আর মিস্টার পেলিগ্রিনির মাঝে যে কথাবার্তা হলো সেগুলোই স্পিকারে বাজতে শুরু করে। কথাগুলো স্ত্রীর কাছ থেকে লুকাতে গ্যাব্রিয়েল দ্রুত স্পিকারটা মেঝেতে আছড়ে ভেঙে ফেলে। এখানে তখন সিন শিফট হয়ে অ্যাসেনকে দেখা যায়। এই স্পিকারটা মূলত সেই এখানে রেখে গিয়েছিল, আর এটার মাধ্যমে সে গ্যাব্রিয়েল আর মিস্টার পেলিগ্রিনির ফোন আলাপ শুনে ফেলে এবং রেকর্ড করে। তো অ্যাসেনের একটা রহস্যময় হাসি দিয়ে এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতে দেখা যায় অ্যাসেন একটা রিমোট কন্ট্রোল ড্রোন মিস্টার পেলিগ্রিনির বাড়ির ভেতর পাঠিয়ে দেয়, যাতে সে ভেতরে কেমন কি আছে সেটা জানতে পারে। একসময় ড্রোনটা মিস্টার পেলিগ্রিনির হোম অফিস রুমে ঢুকে যায়। পুরো অফিস লেজার লাইটের মাধ্যমে সিকিউর করে রাখা ছিল, তাই সে খুব সাবধানে ড্রোনটা অফিসে ঢোকায়। ড্রোন ফুটেজে বেশ কিছু ডকুমেন্টসের ফটো তুলে নেয় সে, কিন্তু ড্রোনটা ফিরিয়ে আনার সময় একটা লেজার লাইটে টাচ করে যায়। ফলে অ্যালার্ম বেজে উঠে আর মিস্টার পেলিগ্রিনি সহ সব গার্ডরা অ্যালার্ট হয়ে যায়। গার্ডরা ড্রোনটা ধরার জন্য উঠে পড়ে লাগে এবং এক পর্যায়ে সেটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মিস্টার পেলিগ্রিনি তখন ড্রোনের মধ্যে একটা চিরকুট পায়, যেটাতে লেখা ছিল আমি তোমাকে ছাড়ব না। তো পরের দিন সকালে কমিশনার গ্যাব্রিয়েল ব্রেকফাস্ট করছিল। তখন অ্যাসেন তার সামনে গিয়ে বসে। গ্যাব্রিয়েল তাকে দেখে বিরক্ত হয়ে যায়। অ্যাসেন তাকে আবারও ব্ল্যাকমেল করে। তখন সে রেগে বলে সে অ্যাসেনকে হেল্প করবে, কিন্তু শর্ত একটাই, অ্যাসেন যেন তাকে বিরক্ত করা বন্ধ করে। অ্যাসেন তার কথা মেনে নিলে গ্যাব্রিয়েল বলে ফ্যাবিয়ান নামের একজন সাংবাদিক আছে,
সে মিস্টার পেলিগ্রেনিকে নিয়ে ইনভেস্টিগেশন করেছিল আর তার কুকীর্তিগুলো প্রায় ফাঁস করেই ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে মিস্টার পেলিগ্রেনি তাকে চারদিক থেকে চাপ দিয়ে থামিয়ে দেয় এবং তার সাংবাদিক ক্যারিয়ারও নষ্ট করে দেয়। তাই অ্যাসেন যেন এখন তার সাথে দেখা করে, কারণ সেই কেবল অ্যাসেনকে সাহায্য করতে পারবে। অ্যাসেন তাই বাড়িতে ফিরে অনলাইনে ওই সাংবাদিকের ব্যাপারে ঘাটাঘাটি করে। তারপরে সে ফ্যাবিয়ানের সাথে দেখা করতে যায় এবং মিস্টার পেলিগ্রেনিকে ধ্বংস করার জন্য হেল্প চায়, কিন্তু ফ্যাবিয়ান তাকে না করে দেয়, কারণ অলরেডি মিস্টার পেলিগ্রেনি তাকে এমনভাবে ফাঁসিয়েছে যে তার বাইরে মুখ দেখানোর কোনো উপায় পর্যন্ত নেই। এখন কোর্ট কাছারি আর উকিলদের পিছনে দৌড়াতেই তার জীবন শেষ। তখন অ্যাসেন তাকে বলে এক্ষেত্রে তার এবং ফ্যাবিয়ানের শত্রু একই জন। অ্যাসেন তার বাবার ঘটনাটাও তাকে খুলে বলে, তবুও ফ্যাবিয়ান অ্যাসেনকে শূন্য হাতেই ফিরিয়ে দেয়। এরপর পরের দিন অ্যাসেন যখন কাজ সেরে বাড়ি ফিরছিল, তখন ফ্যাবিয়ান নিজেই তার সাথে দেখা করতে আসে। ফ্যাবিয়ান বলে মিস্টার পেলিগ্রেনি তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই কেড়ে নিয়েছে, আর সেটা হলো তার ক্যারিয়ার। তাই তার কাছে হারানোর মতো আর কিছুই নেই। এই জন্য সে অ্যাসেনকে হেল্প করতে রাজি হয়ে যায়। এরপরে ফ্যাবিয়ান অ্যাসেনকে তার বাড়িতে নিয়ে যায় এবং মিস্টার পেলিগ্রেনির উপরে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করতে থাকে। অ্যাসেন বলে যে তার এমন কোনো প্রমাণ চাই যেটা দিয়ে সে মিস্টার পেলিগ্রেনির মাথা ঘুরিয়ে দিতে পারবে। উত্তরে ফ্যাবিয়ান বলে তার কাছে ঠিক এরকমই একটা প্রমাণ আছে। এদিকে পুলিশ ব্যুরোতে দেখা যায় কমিশনারকে কিডন্যাপের দিনে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ অ্যাসেনের যে ফটো পেয়েছিল সেটা দিয়ে সফটওয়্যারের মাধ্যমে তারা স্কেচ বানানোর চেষ্টা করছিল। সফটওয়্যারে অ্যাসেনের 4টি আলাদা আলাদা ফেস অ্যানালাইসিস হচ্ছিল। অন্যদিকে দেখা যায় ফ্যাবিয়ান অ্যাসেনকে দ্য অবজেক্টর পত্রিকার অফিসের সামনে নিয়ে যায়, যেখানে সে আগে সাংবাদিক হিসেবে কাজ করত। সে অ্যাসেনকে বলে 3 তলার লাস্ট রুমে একটা স্টোরেজ রুম আছে, যেখানে কিনা একটা বক্স আছে। সেই বক্সের উপরে স্পোর্টস 1980 লেখা আছে। বক্সের ভেতরে সবুজ রঙের একটা ভিডিও ক্যাসেট আছে। অ্যাসেন যেন সাংবাদিক পরিচয় দিয়ে ভেতরে ঢুকে এবং সেই ক্যাসেটটা খুঁজে নিয়ে আসে। আসলে ফ্যাবিয়ান নিজে এই অফিসে ঢুকতে পারবে না, কারণ তাকে এই অফিসে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য অ্যাসেনকেই এই কাজটা করতে হবে। তাই অ্যাসেন ভিতরে ঢুকতেই ফ্যাবিয়ান গার্ডকে একটা মিথ্যা কল করে। সে গার্ডকে বলে, আমি তদন্ত বিভাগের নাথালি বলছি। একজন ইনফর্মার এইমাত্র একটা গুরুত্বপূর্ণ ফাইল হাতে ঢুকবে, তাকে সোজা 3 তলায় আমার অফিস রুমে পাঠিয়ে দেবে। গার্ড কথাটা বিশ্বাস করে অ্যাসেনকে ঢোকার সুযোগ করে দেয়, আর অ্যাসেন খুব সহজেই ভিডিও ক্যাসেটটা নিয়ে ফিরে আসে। তো বাড়ি ফিরে ক্যাসেটটা চালু করার সময়ে ফ্যাবিয়ান জানায় 1996 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে জঙ্গি হামলায় 11 জন মারা গিয়েছিল, যার মধ্যে 8 জনই ছিল ফরাসি নাগরিক। আর এই অ্যাটাকটা করা হয়েছিল প্রতিশোধ পরায়ণ হয়ে, কারণ একজন দালাল মালয়েশিয়ার অস্ত্র ব্যবসায়ীদের ঠকিয়েছিল, আর সেই দালালটা আর কেউ না বরং মিস্টার পেলিগ্রেনিই ছিল। এরপরে ভিডিও ক্যাসেটটা চালু করলে পেলিগ্রেনিকে অস্ত্র ব্যবসায়ীদের সাথে ডিল করতে দেখা যায়। ফ্যাবিয়ানের ধারণা হার্ট চুরির মিথ্যা ঘটনা বানিয়ে সেটার ইন্স্যুরেন্সের টাকা ব্যবহার করেই পেলিগ্রেনি এই অস্ত্রের ব্যবসাটা করেছিল। তারা পেলিগ্রেনির ভিডিওটা থেকে স্পষ্ট হয়ে যায় তার বিক্রি করা অস্ত্র দিয়েই কুয়ালালামপুরে থাকা ফ্রান্স এম্বাসিকে উড়িয়ে দেওয়া হয়েছিল। তবে অ্যাসেন এখানে পুরো ভিডিওটা আপলোড না দিয়ে পেলিগ্রেনিকে ঘাবড়ে দেওয়ার জন্য ভিডিওর একটা স্ক্রিনশট নেটে ছড়িয়ে দেয়। স্ক্রিনশটটা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মিস্টার পেলিগ্রেনির মেয়ে জুলিয়েটের হাতেও সেটা পৌঁছায়। জুলিয়েট এটা বাবাকে দেখালে সে সব অস্বীকার করে এবং বলে যে এসব হচ্ছে বিরোধী দলের চক্রান্ত, তাকে ফাঁসাতেই কেউ এগুলো করছে। কিন্তু ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকে না, শীঘ্রই মিডিয়াতেও ব্যাপারটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। মিস্টার পেলিগ্রেনি মিডিয়াকেও একই কথা বলে, সেই সাথে হুমকির সুরে বলে যে তার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে সে যেন প্রমাণসহ তার সাথে দেখা করে। এমন সময় সাংবাদিকদের ভিড়ের মধ্য থেকে ফ্যাবিয়ান মাইক্রোফোন হাতে এগিয়ে আসে এবং মিস্টার পেলিগ্রেনিকে জিজ্ঞেস করে, আপনার হাত কি এখনো জঙ্গি হামলায় নিহতদের রক্তে লাল হয়ে আছে? মিস্টার পেলিগ্রেনি রাগী চোখে কিছুক্ষণ ফ্যাবিয়ানের দিকে তাকিয়ে থাকে, তারপর কোনো উত্তর না দিয়েই চলে যায়। টিভিতে অ্যাসেনও ইন্টারভিউটা দেখছিল। অ্যাসেন ফ্যাবিয়ানের এই কাণ্ডে বিচলিত হয়ে পড়ে আর ভাবে ফ্যাবিয়ান এভাবে নিজের বিপদ কেন নিজেই ডেকে আনলো। কিন্তু ফ্যাবিয়ান পেলিগ্রেনির মুখোমুখি হতে পারায় নিজের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করছিল। এরপরে ফ্যাবিয়ান সেখান থেকে বেরিয়ে গেলে খেয়াল করে পেলিগ্রেনির এক লোক তাকে পেছনে ফলো করছে। তাই সে এপথ ওপথ ঘুরে সাবধানে বাড়ি ফেরে। বাড়িতে আগে থেকেই অ্যাসেন উপস্থিত ছিল। সে ফুল দিয়ে ফ্যাবিয়ানকে অভিনন্দন জানায়, সেই সাথে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদও জানায়। তারা শীঘ্রই পুরো ভিডিওটা পাবলিশ করার প্ল্যান করে এবং অ্যাসেন এরপর নিজের কাছে ফিরে যায়। পরের সিনে ক্যাপ্টেন ইউসেফ এবং সোফিয়াকে কমিশনার গ্যাব্রিয়েলের সামনে বসে থাকতে দেখা যায়। তারা অ্যাসেনের যে স্কেচগুলো বানিয়েছিল সেগুলো গ্যাব্রিয়েলকে দেখায়। এগুলোর মধ্যে আসল অ্যাসেনেরও স্কেচ ছিল। তবুও গ্যাব্রিয়েল জোর দিয়ে বলে এদের মধ্যে কেউই তাকে অপহরণ করেনি। কিন্তু ইউসেফ সেটা মানতে পারছিল না। সেও জোর দিয়েই বলছিল হার্ট চুরি আর গ্যাব্রিয়েলের অপহরণের পেছনে একই ব্যক্তি জড়িত। এটা শুনে গ্যাব্রিয়েল কিছুটা রেগে যায় এবং তাদেরকে বলে এই দুটো কেস একসাথে না জড়িয়ে তারা যেন হার্টটা খোঁজার পেছনে ফোকাস করে, তা না হলে সে এই কেসটা অন্য কাউকে ট্রান্সফার করে দেবে।
ক্যাপ্টেন তখন রিকোয়েস্ট করলে গ্যাব্রিয়েল এই কেসে ক্যাপ্টেন এবং সোফিয়াকে বহাল রাখে, কিন্তু ইউসুফকে সে এই কেস থেকে সরিয়ে দেয়, কারণ সে দ্রুত এই কেসটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছিল। তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে কমিশনার থেকে এই কেস আর না রাখার নির্দেশ দেয়। তো যাই হোক, এদিকে অ্যাসেন মেকআপ করে নিজের চেহারা বদলে একটা চ্যানেলের টক শোতে যায়। তার উদ্দেশ্য ছিল পেলিগ্রানির ভিডিওটা আজ পুরো দেশকে লাইভ দেখানো, কিন্তু ভিডিওটা চালু করার আগেই পেলিগ্রানির লোকেরা ভিডিওর আসল জায়গাগুলো কাট করে দেয়। ফলে অ্যাসেনই উল্টো ভিলেন হয়ে যায় আর পাবলিকভাবে নিরীহ পেলিগ্রানিকে ফাঁসানো হচ্ছিল। অ্যাসেন সব বুঝতে পেরে টিভি অফিস থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু পেলিগ্রানির লোকেরা তাকে অ্যাটাক করে। তবে অ্যাসেন এখানে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এ সময় জুলিয়েট তার বাবাকে ফোন দিয়ে সন্দেহ করার জন্য সরি জানায়। সেই সাথে সে এটাও বলে ইন্টারভিউতে আসা লোকটা হয়তো অ্যাসেন, যে কিনা তাদের ড্রাইভার বাবাকারের ছেলে। সে অ্যাসেনকে হারের নিলামের দিনেও দেখেছিল। এটা শুনে পেলিগ্রানি সাবধান হয়ে যায় এবং নিজের শত্রুর ব্যাপারেও নিশ্চিত হয়ে যায়। এদিকে টিভিতে টকশোর ঘটনা দেখে ফেবিয়ান রেগে আগুন হয়ে যায়। এ সময় তার দরজায় কারো টোকা পড়ে। সে বিপদ আন্দাজ করতে পেরে বইতে অ্যাসেনের জন্য কিছু একটা লিখে রেখে দরজাটা খুলে দেয়। তখনই পেলিগ্রানির লিওনার্দো নামের এক পোষা গুন্ডা তার গলা চেপে ধরে এবং অ্যাসেনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ফেবিয়ান তাকে কিছুই বলে না। তাই লিওনার্দো ফেবিয়ানকে মেরে তার গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পরে অ্যাসেন ফেবিয়ানের বাড়িতে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখে হতভম্ব হয়ে যায়। টেবিলে পড়ে থাকা বইটার দিকেও তার নজর যায়। সে বইটা আর ফেবিয়ানের কুকুরটাকে নিয়ে চলে আসে। বাইরে এসে অ্যাসেন বইটা খুলে দেখে ফেবিয়ান লিখে রেখেছে এই লড়াই তাদের অস্তিত্বের লড়াই, তাই অ্যাসেন যেন এই লড়াই না থামায়। এই এপিসোডের শেষ সিনে দেখা যায় ইন্সপেক্টর ইউসেফ টকশোতে আসা লোকটার সাথে একটা স্কেচের হুবহু মিল পায়, আর সেই স্কেচটা হলো আসল অ্যাসেনের। তো দেখতে দেখতে আমরা লুপিন সিরিজের সিজন 1-এর লাস্ট এপিসোডে চলে আসলাম। এপিসোড 5-এর শুরুতে দেখা যায় ফেবিয়ানের মৃত্যুতে তার কুকুরটা খুবই বিমর্ষ হয়ে পড়েছে। অ্যাসেনেরও নিজেকে দোষী মনে হচ্ছিল। সে ভাবছিল যদি সে ফেবিয়ানকে এসবের মাঝে না জড়াতো তাহলে তাকে এভাবে মরতে হতো না। বন্ধু বেঞ্জামিনও তখন অ্যাসেনকে বলে মাথা থেকে এসব ভাবনা বের করে দিতে, আর কাল যেহেতু অ্যাসেনের ছেলের জন্মদিন তাই তাকে পরিবারের সাথে সময় কাটানোর পরামর্শ দেয়। এরপর অ্যাসেন যখন সকালে ছেলের সাথে দেখা করতে যাচ্ছিল তখন সে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে। এটা আসলে ফেবিয়ানকে খুন করা সেই লোকটাই ছিল। অ্যাসেন তার কাছ থেকে পালানোর জন্য দৌড় লাগায় এবং এক পর্যায়ে তার চোখ ফাঁকি দিয়ে স্ত্রীর বাড়িতে পৌঁছায়। অ্যাসেন ছেলেকে একটা গিফট বক্স দেয় যার মধ্যে আর্সেন লুপিনের মতো ড্রেস, টুপি এসব ছিল। বাবার মতো ছেলেও আর্সেন লুপিনের ফ্যান ছিল, তাই এই গিফটটা তার পছন্দ হয়। অ্যাসেন সবাইকে দ্রুত রেডি হয়ে নিতে বলে। তারপর সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। তারা ট্রেনে করে এট্রেটে যাচ্ছিল, যেটা আর্সেন লুপিনের স্মৃতি বিজড়িত জায়গা। ট্রেনে পরিবারের সাথে অ্যাসেনের বেশ ভালোই সময় কাটছিল। এ সময় তার স্ত্রী ক্লেয়ার তাদের তিনজনের একটা সেলফি তোলে। অ্যাসেন সেলফিটা দেখতে গিয়ে জুম করে খেয়াল করে তাদের পেছনের সিটে লিওনার্দো বসে আছে। অ্যাসেন ফ্যামিলিকে ঝামেলায় ফেলতে চাইছিল না, তাই সে লিওনার্দোর মনোযোগ সরানোর চেষ্টা করছিল। অ্যাসেন প্রথমে ট্রেনের সবার মাঝেই ছেলের জন্মদিন সেলিব্রেট করে। তারপর ক্লেয়ারকে বলে সে কোনো ড্রিঙ্ক পায় কিনা দেখে আসছে। এই বলে সে ট্রেনের পেছন দিকে যেতে থাকে। লিওনার্দো তার পেছনে যাওয়া শুরু করে। অ্যাসেন ট্রেনের টিটিকে ক্রস করার সময় তার চাবিটা চুরি করে নেয়। এরপরে স্টোরেজ কামরার দিকে যায় এবং লিওনার্দোকেও সেখানে যেতে বাধ্য করে। স্টোরেজ কামরায় দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়, আর এক পর্যায়ে অ্যাসেন লিওনার্দোকে স্টোরেজ কামরায় আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে পরিবারের কাছে ফিরে আসে। কিন্তু একটু পরেই আবার লিওনার্দো ফিরে আসে এবং তার পরিবারের মাঝেই বসে পড়ে। এখানে সে অ্যাসেনের ছেলের সাথে গল্প জুড়ে দেয়। এই অবস্থায় লিওনার্দোর হাত থেকে বাঁচতে অ্যাসেন ক্যাপ্টেনকে একটা মেসেজ পাঠায়। আমি মিস্টার পল বলছি। আমি 2 মিনিটের মধ্যে লে হার্ভে স্টেশনে পৌঁছাবো। আপনাকে 10 টাকার চা, সিঙ্গারা আর সামোসা খাওয়ার দাওয়াত রইল। ওকে, আপনাদের আরেকবার মনে করিয়ে দেই, এই পল পরিচয় দিয়েই অ্যাসেন কিন্তু নিলামের দিনে হারটা চুরি করেছিল। যাই হোক, মেসেজ দেখে ক্যাপ্টেন দ্রুত লোকাল থানায় ইনফর্ম করে দেয়। ট্রেন স্টেশনে থামালে অ্যাসেন স্ত্রী সন্তানদের আগে নেমে যেতে বলে, আর সে একটু পরে নামবে জানায়। সবাই চলে যাওয়ার পরে লিওনার্দো অ্যাসেনকে বলে সে যেন চুপচাপ তার ইনস্ট্রাকশন ফলো করে এবং তার সাথে যায়। অ্যাসেনও কোনো ঝামেলা না করে লিওনার্দোর সাথে ট্রেন থেকে নেমে আসে। আর ঠিক তখনই লোকাল থানার পুলিশ তাদের ঘিরে ফেলে। কিন্তু এই পুলিশরা তো জানতো না যে পল আসলে কে, তাই তারা সন্দেহজনকভাবে লিওনার্দোকেই আটক করে। তারা তার পকেটে একটা পিস্তলও পায়, সেই সাথে হাড়ের একটা ডায়মন্ডও পায়। তাতে প্রমাণ হয়ে যায় সেই হলো পল। আসলে ট্রেন থেকে নামার আগে অ্যাসেনই কৌশল করে লিওনার্দোর পকেটে ডায়মন্ডটা ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, অ্যাসেন রিল্যাক্সের সাথে স্ত্রী আর ছেলেকে নিয়ে বিচের ধারে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় বাবা মাকে স্পেস দিয়ে অ্যাসেনের ছেলে সাইডে একটু ঘুরতে যায়। অন্যদিকে ক্যাপ্টেন আর সোফিয়াকে দেখা যায় তারা অ্যাট্রেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা কমিশনার গ্যাব্রিয়েলের কাছে পারমিশন চাইলে গ্যাব্রিয়েল বলে ওখানে কি বাতাবি লেবুর ফলন দেখতে যাবে? গাধার দল কোথাকার। পল নামে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে তো অন্য কেউ।
আর তার কাছে যে পিস্তল পাওয়া গিয়েছে সেটা লাইসেন্স আছে, এমনকি তার পকেটে ডায়মন্ড কিভাবে আসলো সেটা সে জানেই না। তাই সেখানকার লোকাল পুলিশ তাকে ছেড়েও দিয়েছে। কথাগুলো শুনে ক্যাপ্টেন আবারও হতাশ হয়ে যায় আর ভাবে, ওই পল হারামিটা আমাকে আবারও বলদ বানালো। এদিকে অ্যাসেন আর ক্লেয়ার রিল্যাক্সে ঘোরাঘুরির এক ফাঁকে হঠাৎ মনে পড়ে অনেকক্ষণ ধরে তাদের ছেলেকে কোথাও দেখছে না। তারা হন্য হয়ে ছেলেকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। আর খুঁজে পাওয়া যাবেই বা কিভাবে, কারণ তাকে তো ততক্ষণে লিওনার্দো কিডন্যাপ করে নিয়েছে। ছেলেকে না পেয়ে অ্যাসেন যখন নিরাশ হয়ে দাঁড়িয়েছিল, এমন সময় পেছন থেকে ইন্সপেক্টর ইউসেফ তাকে লুপিন বলে ডেকে ওঠে। আর এই টান টান উত্তেজনার মধ্য দিয়ে লুপিনের প্রথম সিজনটা এখানেই শেষ হয়ে যায়। লুপিনের প্রথম সিজন শেষে অনেক কিছুই কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। অ্যাসেন তো তার বাবার মৃত্যুর প্রতিশোধ এখনো নিতেই পারেনি, তার উপর আবার তার প্রধান শত্রু পেলিগ্রিনি তার ছেলেকেও কিডন্যাপ করে নিয়েছে। এছাড়া ইন্সপেক্টর ইউসেফও এখন তাকে চিনে ফেলেছে। এতগুলো বিপদ থেকে সে কি বের হয়ে আসতে পারবে, সেটা জানাতেই আমরা আবারও ফিরে আসবো লুপিনের সিজন 2 নিয়ে। তবে তার আগে অবশ্যই ভিডিওটিতে 10,000 লাইক কমপ্লিট করে দিন, আর সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে সিজন 2-তে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।